নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনার জন্য, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আইএফএ শিল্ড, এবং সেই শিল্ডে ইস্টবেঙ্গল প্রথম খেলতে নামবে। কালকেই খেলতে নামছে শ্রীনিধি ডেকানের এগেনস্টে। তো এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল টিমের টিমটা এখনও ঘোষণা হয়নি। তো সেই টিম নিয়ে একটু আলোচনা করার জন্যই একটু চলে আসা সকাল সকাল। হয়তো আর একটু পরেই হয়তো ইস্টবেঙ্গলের টিম অ্যানাউন্স হয়ে যাবে। তো কি টিম হওয়া উচিত, মানে আমরা যেটা শুনছি ইস্টবেঙ্গল কিন্তু আইএফএ শিল্ডের পাশাপাশি আসামের দুলিয়াজানে আপনার চলেছে, এবং সেই টুর্নামেন্টও ইস্টবেঙ্গল অংশগ্রহণ করলে আমি আশা করব যে সেইটা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই অংশগ্রহণ করবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই দুটো ইন্ডিয়ানে যে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু সুপার কাপের সঙ্গে সময়ের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার যতদূর মনে হয় দুলিয়াজানে যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ টিমই খেলাবে। তো এখন দেখার এই আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল কী টিম নামাতে চলেছে বা কী টিম নামানো উচিত, কী টিম হতে যাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কী টিম নামানো উচিত সেটা বিষয়ে একটু আলোকপাত আমি করতে চাইছি। আমার যেটা মনে হচ্ছে ইস্টবেঙ্গল হয়তো একটা মিক্স টিম বানাবে। মিক্স টিম বলতে ইস্টবেঙ্গলের মেন টিম যে আছে আইএসএলের জন্য যে টিম তৈরি হয়েছিল সেই টিম তো নামবেই, সেখান থেকে হয়তো তার সঙ্গে হয়তো আমাদের কলকাতা লিগের যে রিজার্ভ টিম আছে সেখান থেকে হয়তো কিছু প্লেয়ার নিয়ে একটা মিক্স টিম হয়তো অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে। এবার বক্তব্য হচ্ছে যে যদি এই মিক্স টিমটা বানায় সেখানে কোন কোন প্লেয়ারের চান্স পাওয়া উচিত, সেই দিক থেকে দেখতে গেলে আমি পজিশন অনুযায়ী বলছি। গোলকিপার পজিশনে কোনো জায়গা ফাঁকা থাকবে বলে আমার মনে হয় না, সেখানে গিল অ্যান্ড দেবজিৎ মজুমদার উইল বি দ্য ফার্স্ট চয়েস। এবার আমি যদি ডিফেন্সের জায়গাটা আসি, আমার যেটা মনে হয়েছে, আমি সুপার সিক্সের যে কলকাতা লিগের খেলা দেখেছি, সেই খেলা দেখে আমার যেটা মনে হয়েছে, বিক্রম প্রধান বলে যে ছেলেটা লেফট ব্যাকে খেলছে, খুব কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে প্রভাত লাকড়াও খেলেছে, কিন্তু প্রভাত লাকড়া যেহেতু সিনিয়র টিমের প্লেয়ার তার জন্য আমি প্রভাত লাকড়ার নামটা এখানে করছি না। আমি রিজার্ভ টিম থেকে ডিফেন্স থেকে ডিফেন্ডার হিসাবে আমি বিক্রম প্রধানকে দেখতে চাই। রিজার্ভ টিম থেকে আমি ডিফেন্ডার হিসেবে বিক্রম প্রধানকে আমি দেখতে চাই মেন টিমে। ছেলেটার খেলা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে এবং খুব প্রমিসিং প্লেয়ার মনে হলো আমার। অনেক দিন পর বাংলা থেকে একটা ডাকাবুকো লেফট ব্যাক আমরা পেতে চলেছি। অকুত ভয় যাকে বলে, এই প্লেয়ারটার মধ্যে কিন্তু সেই জিনিসটা আমি দেখতে পেয়েছি। ট্যাকেল খুবই ভালো করে, ওভারল্যাপিংও খুব ভালো, বাপাটাও খুব ভালো। লেফট ব্যাক হিসাবে বাপাটায় সচল হওয়া উচিত, এবং সেই দিক থেকে কিন্তু প্লেয়ারটা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং তার পোটেনশিয়াল দেখিয়েছে। সেই হিসেবে এই প্লেয়ারটার কিন্তু ডাক পাওয়া উচিত। এবার আমি আসি মিডফিল্ডে অনেকগুলো প্লেয়ারই খেলেছে, ধরুন তন্ময়, নাসিব রহমান, সামল বেস্ত্রা থেকে শুরু করে অনেকেই মিডফিল্ড পজিশনে খেলেছে। আমি এখান থেকে তন্ময় দাসকে আমি এই টিমে দেখতে চাই আর কি। বেসিক্যালি শিল্ডের জন্য যে টিমটা হতে যাচ্ছে সেখানে আমি তন্ময় দাসকে আমি দেখতে চাই মিডফিল্ড পজিশন থেকে। এবার আসছে আপনার উইঙ্গার কাম ফরওয়ার্ড হিসাবে আমি পজিশনের জন্যে, সেই পজিশনে এই কলকাতা লিগের যে খেলা হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে আমি দুটো প্লেয়ারকে আমি চুজ করব। এক হচ্ছে জেসিন টিকে আর সেকেন্ড হচ্ছে সায়ন ব্যানার্জি। এই দুটো প্লেয়ারই কিন্তু ধারাবাহিকতা দেখিয়েছে, কনসিস্টেন্সি দেখিয়েছে। বিশেষ করে সায়ন ব্যানার্জি কিন্তু এবার কলকাতা লিগে যথেষ্ট ধারাবাহিকতার পরিচয় দিয়েছে, এবং ও কিন্তু আমাদের লেফট উইংটা ভীষণ সচল রেখেছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচেও কিন্তু সে গোল করেছে। তো অতএব সায়ন ব্যানার্জির চান্স অবশ্যই পাওয়া উচিত।
এবং তার সঙ্গে আমি বলবো এই জেসিন টিকে, এই প্লেয়ারটা কিন্তু আমার মনে হয় আন্ডার রেটেড এবং একটু কম চান্স পাচ্ছে। ওর কিন্তু আরও বেশি চান্স পাওয়া উচিত এবং ওর অনেক দিন আগেই মেন টিমে চলে আসা উচিত ছিল। যদিও ডেভিড আছে, কিন্তু আমি বলবো ডেভিডের সঙ্গে সঙ্গে জেসিন টিকে এই প্লেয়ারটাকেও কিন্তু দেখা উচিত এবং চান্স দেওয়া উচিত। সে কিন্তু যখনই নেমেছে ইস্টবেঙ্গল টিমের হয়ে সে কিন্তু পারফর্ম করেছে এবং গোল করে। স্ট্রাইকারের কাজ হচ্ছে গোল করা, এবং আমার মনে হয় না যে এমন কোনো ম্যাচ গেছে যেই ম্যাচে জেসিন টিকে নেমে গোল করতে পারিনি। আমরা যদি কলকাতা লিগে ওর গোলের সংখ্যা দেখি, আমার মনে হয় প্রত্যেক ম্যাচেই হয়তো সে গোল করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু জেসিন টিকের চান্স অবশ্যই পাওয়া উচিত। তো এই 4টে প্লেয়ারের নাম আমি বললাম। এই 4টে প্লেয়ারকে আমি মনে করি এই রিজার্ভ টিম থেকে আমাদের সিনিয়র টিমে আইএফএ শিল্ডের জন্য যে টিমটা ঘোষণা হতে যাচ্ছে, আমি এই 4টে প্লেয়ারকে আমি দেখতে চাই। ডেভিড আর বিষ্ণু তো সিনিয়র টিমের প্লেয়ার বলে আমি তাদেরকে আনছি না। প্রভাত লাকড়াও সিনিয়র টিমের প্লেয়ার। তবে এর সঙ্গে আমি একটা কথা বলে রাখি যে কলকাতা লিগে ভালো ফুটবল খেললেই যে সে আইএসএল মেটেরিয়াল হয়ে গেল, এটা কিন্তু কখনোই আমি মনে করি না, পার্সোনালি মনে করি না। কারণ এর আগেও আমি দেখেছি এই নিয়ে অনেক বক্তব্য অনেক চ্যানেল থেকে আমি পেয়েছি, মানে তারা তো পারলে পুরো রিজার্ভ টিমটাকে আইএসএল টিমে ঢুকিয়ে দিতে পারলে বাঁচে আর কি। তো সেই দিক থেকে আমি বলবো, দেখুন আইএসএল আর কলকাতা লিগের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স মানের দিক থেকে, এইটুকুনি আমি বলতে পারি। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা প্লেয়ারকে দিয়ে আমি আপনাদের উদাহরণটা দিই, সে হচ্ছে প্রভাত লাকড়া। এই প্রভাত লাকড়া কিন্তু আইএসএল টিমে সেইভাবে দাগ কাটতে পারেনি। হ্যাঁ, সে কিন্তু গত বছরও খেলেছে এবং এবছরও খেলেছে, কিন্তু সেইভাবে কিন্তু ছেলেটা দাগ কাটতে পারেনি। ওয়্যারের একে যখন কলকাতা লিগে বিনো জর্জ খেলালো ডিফেন্ডার হিসাবে, সেন্টার ব্যাক হিসাবে, সে কিন্তু অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। এবং আমি মনে করি ইস্টবেঙ্গল যে কলকাতা লিগ পেয়েছে তার পেছনে কিন্তু প্রভাত লাকড়ার অনেক অবদান রয়েছে। তো এই যে ছোট্ট উদাহরণটা দিলাম, এর থেকে আপনারা বুঝতে পারছেন যে কলকাতা লিগ আর আইএসএল এর মানদণ্ড কিন্তু এক না, মানের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে আইএসএল। তো সেই দিক থেকে বলছি যে এই যে 4টে প্লেয়ার চান্স পাবে, আমি কখনোই বলবো না এই যে একদম ফার্স্ট 11-এ নামিয়ে 90 মিনিট খেলাও। যেইভাবে পিবি বিষ্ণুকে তৈরি করা হয়েছে, ধরুন 10 মিনিট 15 মিনিট খেলিয়ে আমার মনে হয় প্লেয়ারগুলোকে মেন স্ট্রিমে আনা উচিত। এবং আমি মনে করি এই 4টে প্লেয়ার থেকে, এই 4টে প্লেয়ারকে যদি চান্স দেওয়া হয়, এখান থেকে অন্তত 2টো প্লেয়ার রেডি হবে আমাদের ফার্স্ট টিমের জন্য। তার জন্য আমাদের, কেন এই প্লেয়ারগুলো যদি চান্স না পায় তাহলে কিন্তু প্লেয়ারগুলো হারিয়ে যাবে। অতএব প্লেয়ারগুলোকে স্কোয়াডে নিয়ে 10 মিনিট 15 মিনিট এইভাবে আস্তে আস্তে যদি আমরা এদেরকে চান্স দিতে থাকি, আমার মনে হয় এই প্লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের টিমের অ্যাসেট হয়ে উঠতে পারে। তো সেই জন্যই আমি বললাম যে এই 4টে প্লেয়ারকে আমি দেখতে চাই আমাদের সিনিয়র টিমে, যারা নাকি আইএফএ শিল্ডে অংশগ্রহণ করবে। তো আশা করব ইস্টবেঙ্গল এই আইএফএ শিল্ডে খুব ভালো ফুটবল আমাদের উপহার দেবে। এবং প্র্যাকটিস সেশন যা হয়েছে, কোচ যেভাবে প্লেয়ারদের ইনস্ট্রাকশান দিয়েছে, আমার মনে হয় না গতবারের মতো এবার মানে কোনো রকম খামতি উনি রেখেছেন, বা দর্শকদের দিক থেকেও আমার মনে হয় না কিছু বলার আছে যে প্রি সিজন হয়নি বা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পর্যাপ্ত প্র্যাকটিস পায়নি প্লেয়াররা। আমার মনে হয় এবার সেই জিনিসটা হয়তো থাকবে না, এই অজুহাতটা হয়তো কেউ দিতে পারবে না। এবার দেখার যে প্লেয়ারগুলো মাঠে নেমে কি ফুটবল আমাদের উপহার দেয়। ডুরান্ড কাপে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে, কিন্তু একটা বাজে ম্যাচ, একটা বাজে দিনের জন্য আমরা ডুরান্ড কাপ থেকে ছিটকে যাই। আশা করি এই ভুল থেকে শিক্ষা নেবে প্লেয়াররা এবং কোচ, পুরো টিমটাই হয়তো এই হার থেকে শিক্ষা নেবে এবং এই আইএফএ শিল্ডে আমাদের দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে চ্যাম্পিয়ন করে আমাদের দেখাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।